নমস্কার, আমি মধুশ্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডি। নেপাল সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে লুম্বিনী যাওয়ার আর লুম্বিনীতে ভগবান বুদ্ধের জন্মস্থান ভ্রমণের সব অভিজ্ঞতা। এবার দেখে নেব লুম্বিনী থেকে চিতওয়ানের যাত্রা আর তার সাথে চিতওয়ান জঙ্গল সাফারির রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমি নিজেও ভাবিনি এই জঙ্গল সাফারি এতটা রোমাঞ্চকর হবে, তাই সবটা আপনাদের সাথে শেয়ার করার লোভ আর সামলাতে পারলাম না। ভিডিওটি একটু লম্বা হবে, কিন্তু পুরোটা দেখলে আশা করি আপনি নিরাশ হবেন না। তাই চলুন আর কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। লুম্বিনী থেকে সকাল 7টায় বাস ধরে চিতওয়ানের দিকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই বেহাল রাস্তার অবস্থায় নাজেহাল হলাম। নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় লেগে গেল নারায়ণঘাট পৌঁছতে। সেখানে বাস থেকে নেমে একটা অটো নিয়েই চললাম রিসর্টের দিকে। মাঝে রাস্তায় সৌরাহা ভিউ পয়েন্টের উল্টো দিকে একটা ট্যুর এজেন্সি থেকে জঙ্গল সাফারি বুক করে নিলাম। তবে ঘড়ি বলছে বিকেল 4টে, তাই আজ আর জঙ্গল সাফারি হলো না। আগামীকাল সকাল 7টায় রিসর্ট থেকে ওনারা পিক আপ করে নিয়ে যাবেন জঙ্গল সাফারি করাতে। রিসর্ট পৌঁছে মন ভালো হয়ে গেল। ছিমছাম রুম, সবুজে সাজানো রিসর্ট মন কেড়ে নিল একেবারে। স্নান সেরে রেডি হয়েই বেরোলাম। নমস্কার, আমি মধুশ্রী আর আমার নেপাল ভ্রমণের দ্বিতীয় দিনে আমি চলে এসেছি লুম্বিনী থেকে চিতওয়ান। আপনি দেখুন সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নদী বয়ে যাচ্ছে। ওই দূরে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সেখানে একটা হাতিকে স্নান করানো হচ্ছে। দারুণ সুন্দর। রাপ্তি নদীর ধার বেয়ে হাঁটা লাগালাম। সূর্যাস্তের আলোয় দারুণ কিছু ছবিও নিলাম। এই নদীতে ক্যানোয়িং করানো হয়। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নদীর চরগুলোয় অনেক কুমিরের দেখা মেলে। পরন্ত বিকেলে সূর্য আর এখানে নদীর পাড়ে খাওয়া দাওয়া সারছে। সন্ধে নামার আগে সৌরাহা ভিউ পয়েন্টে এলাম। এখানে অনেক লোক। দূরে নদীর পাড়ে দু একটা ঘড়িয়াল শুয়ে থাকতে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় ধরতে পারলাম না। এরপর রিসর্ট ফেরার পথ ধরলাম। রাস্তায় একটা দোকানে থামতেই হলো। দেশের বাইরে এসে ফুচকা দেখে মুখ ফিরিয়ে যাওয়া যায় বলুন? আলু ভরেই দিয়েছে একদম। এর ভেতরে টক জল আছে। টক জলটা মাপ মতো নিয়ে জাস্ট খেয়ে ফেললাম। তারপর হোটেল থেকে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। চিতওয়ানে আমার দ্বিতীয় দিনটা আলো ঝলমলে ছিল। হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে একটু এদিক ওদিক ঘুরছি আর অমনি গাড়ি এসে হাজির। চেপে বসলাম একদম সামনে। চারদিক খোলা গাড়িতে সকালের ঠান্ডা সতেজ হাওয়া খেতে খেতে জঙ্গলে প্রবেশ করলাম। আমাদের গাড়িতে প্রায় 10-12 জন ছিল, গাইড আর ড্রাইভারকে নিয়ে। আমি কমপ্লিট জঙ্গল ট্যুর বুক করেছিলাম। প্রথমে গাড়িতে ঘুরবো, তারপর ক্যানোয়িং করব আর সবশেষে জঙ্গল ওয়াকিং।
চিড়িয়াখানায় যাদের আবদ্ধ দেখি তাদের খোলা আকাশের নিচে একদম কাছ থেকে দেখার সৌভাগ্য হবে কি না তাই ভাবছি। আর এমন সময়েই এনার দেখা পেলাম। আমাদের জাতীয় পাখি প্রতিবেশী দেশেও নিজের মহিমায় উজ্জ্বল। অনেক ময়ূরের দেখা পেলাম এখানে। ময়ূর থেকে চোখ ফেরাতেই হরিণের দলকে ছুটে বেড়াতে দেখলাম। দিনটার শুরু খুব একটা খারাপ হলো না, এক্সপেকটেশনও বাড়লো ক্রমশ। তবে বন্যপ্রাণী দেখার আনন্দ একদিকে, আর এমন পরিবেশে ঘুরে বেড়ানোর আনন্দ অপরদিকে। এটাও কি কম থ্রিলিং বলুন? আরো কত পাখি যে দেখলাম। এই জায়গাটা আসলে বার্ড ওয়াচারদের জন্য স্বর্গ বলতে পারেন। এলোমেলো গাছের সারি পেরিয়ে এগিয়ে যাচ্ছি, আর এমন সময়ে সরু নদীটার পাড়ে রোদ পোহাতে দেখলাম এই কুমিরটিকে। তারপর আবার এগোলাম। এবার যার দেখা পেলাম তাকে দেখতেই আমার এই জঙ্গল সাফারি করা। আপনারাও দেখুন। এই বৃহদাকার তৃণভোজী প্রাণীটি এই জঙ্গলের সবচেয়ে উল্লেখ্য। গাইড দাদার কথা মতো আমাদের গাড়ির ড্রাইভার গাড়ি থামিয়ে ইঞ্জিন বন্ধ করে দিলেন। আমাদের সবার ক্যামেরা এখন একদিকেই ফোকাস করে আছে। ইনি খাওয়া সেরে আর একটু উপরে উঠে এলেন। তারপর আবার এক রাউন্ড খাওয়া দাওয়া চলল।
আমরাও সবাই গাড়িতে নিঃশব্দে বসে উপভোগ করছি এই বিরল দর্শন। তারপর একটা সময়ে সে সামনের দিকে এগিয়ে রাস্তা পেরোনোর জন্য উদ্যত হলো। আমাদের গাড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে সদর্পে রাস্তার অপর প্রান্তে চলে গেল। উফ, কি দারুণ এক্সপিরিয়েন্স! তারপর আমাদের গাড়ি জঙ্গলের ভিতরে একটা ছোট্ট চা কফির দোকানের সামনে এসে দাঁড়ালো কিছুক্ষণ। আমরা সব চা কফি খেয়ে আবার যাত্রা শুরু করলাম। দূরে দু একটা শিয়াল ছুটে যেতে দেখলাম, একটা গন্ডারও দেখলাম, আর তারপর জঙ্গল থেকে বেরিয়ে এলাম। গাড়ি একটা জায়গায় আমায় আর গাইড দাদাকে নামিয়ে দিয়ে বাকিদের নিয়ে এগিয়ে গেল। বুঝলাম এখানেই ক্যানোয়িং হবে। কিছুটা হেঁটে একটা সরু নদীর পাড়ে এলাম। অনেক সরু সরু বোট রাখা আছে এখানে। তার মধ্যেই একটায় পা ছড়িয়ে বসে পড়লাম। জল খুব কম, নিচের পাথরগুলো দেখা যাচ্ছে, কিন্তু তাও চালক দাদা জলে হাত দিতে মানা করল। কেন সেটা কিছুক্ষণ পর বুঝলাম, নদীর দুদিকে কুমির ঘড়িয়ালদের রোদ পোহাতে দেখে। তবে সামনে কি অপেক্ষা করে আছি তার কোনো আইডিয়া ছিল না আমার।
গাইড দাদা আমার থেকে ক্যামেরা নিয়ে সামনে বসে ভিডিও করে দিচ্ছে। আমাদের বোটের সামনে আরো একটা বোটও যাচ্ছে। হঠাৎ প্রবল জলের আওয়াজ শুনে তাকিয়ে দেখি একটা গন্ডার আমাদের সামনের বোটের দিকে ধেয়ে আসছে। ক্যামেরা তখনও আমার গাইড দাদার হাতে। এই ফুটেজগুলো ওনার জন্যই রেকর্ড করা গেছে। কোনো বিপদ নেই বুঝে গন্ডারটি সামনে গিয়ে জলে গা ডুবিয়ে বসল। নিজের চোখে এই পুরো ঘটনা দেখব সত্যি ভাবিনি। ভয়, রোমাঞ্চ আরো কত কি যে হলো জানি না। তারপর সে জঙ্গলের দিকে এগিয়ে যেতেই আমরাও একটা পাড়ে বোট থেকে নেমে জঙ্গলের পথ ধরলাম। এই আমার গাইড দাদা, যার দুর্দান্ত সাহস আর অভিজ্ঞতার জন্য আমার এই জঙ্গল সাফারি সারা জীবনের মতো বিশেষ হয়ে উঠল। এরপর ওদের গাড়ি আমায় হোটেলে পৌঁছে দিল, আর আমিও ঝটপট লাগেজ নিয়েই রওনা দিলাম পোখারার উদ্দেশ্যে। রিসর্ট থেকে নারায়ণঘাটের জন্য অটো বুক করে নিলাম। সেখান থেকে আমি লোকালদের মতো করেই পোখারা পৌঁছাবো। নারায়ণঘাটে কালকে যেখানে আমাদেরকে নামিয়েছিল সেখান থেকেই এই জায়গাতে এরকম গাড়ি দাঁড়িয়ে থাকে, দেখে রাখুন আপনারা। এছাড়াও বাসও পেয়ে যাবেন। এখান থেকে পোখারার আমি গাড়ি নিচ্ছি। আমার পোখারার গাড়ির ভাড়া পড়েছে 550 টাকা জনপ্রতি। এছাড়া এখান থেকে বাসও যায়, আপনাদেরকে একটু দেখে শুনে নিতে হবে। বাসগুলো নন এসি থাকে, কিন্তু এই গাড়িগুলো এসি থাকবে, একটু কমফোর্টেবলি যাতায়াত করা যাবে সেই জন্য। বিকেলেই পোখারা পৌঁছে গেলাম। গাড়ি যেখানে নামিয়েছিল সেখান থেকে ক্যাব নিয়ে পোখারা ফেওয়া লেকের ধারে আমার হোটেলে পৌঁছলাম। তবে পোখারার সমস্ত বিবরণ থাকবে আমার পরের ভিডিওতে। কেমন লাগলো আমার এই ভিডিও কমেন্টে জানাবেন। ট্যুর সম্পর্কে কিছু জানার থাকলেও কমেন্ট করবেন। আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। ভালো থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। খুব শিগগিরই দেখা হচ্ছে। ততদিন টাটা।